আমি শিরিন সুলতানা, ফিল্ম প্রডিউসার। আমি কিছুদিন আগে প্রিন্স ছবির শুটিংয়ের জন্য কলকাতাতে এসেছিলাম। যদিও ছবিটার নাম ছিল পরিচয়, তারপর আমরা ছবিটির শেষের দিকে নামটা চেঞ্জ করে প্রিন্স নামে আমরা ঢাকায় রিলিজ দিয়েছি। আমি আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শুরুতে যখন আমরা কলকাতাতে এসেছিলাম, ছবিটি আমরা কলকাতাতে শুটিং করব ভেবে আমরা প্রথমে কলকাতাতে আসি এবং একজন এলপি আমরা নির্ধারণ করি, নাম হচ্ছে সারথী গুহ। তো ওনার সাথে কথা বলছিলাম এবং যেটা জেনেছিলাম যে কলকাতা যদি আমরা শুটিং করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা মানে 3 ডাবল পেমেন্ট করতে হবে বা এরকম একটা সিস্টেম নাকি কলকাতাতে আছে। তো তখন আমাদের এলপি আমাকে বললো যে তাহলে আমরা কাজ করবো, স্বরূপ বিশ্বাস নামে আমাদের আছেন ফেডারেশনে। তো ওনার কাছে গেলে যদি আমরা বলতে পারি কথাটা বুঝিয়ে বা আমরা ছবি করতে চাচ্ছি, আগ্রহী এরকম বলে হয়তো বা উনি আমাদেরকে কনসিডার করতে পারেন। তো ওনার কথা অনুযায়ী আমরা আমাদের টিম নিয়ে ওনাকে নিয়ে আমরা স্বরূপ বিশ্বাসের কাছে যাই। তো যাওয়ার পরে উনি আমাদেরকে স্বরূপ বিশ্বাস বললেন যে অসুবিধা নাই, আপনি কি ছবি কি করতে চান না চান সব ডিটেলসে আপনারা একটা মেল করুন। তো আমরা আগে যা নিয়েছি তার চাইতে অনেক বেশি ভালো আপনাকে একটা প্রাইজ দিব, যেটা দেখলে বা যেটা জানলে আপনি খুব খুশি হবেন। আমরাও চাই বাংলাদেশ থেকে মানে অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে কেউ ছবি করুক। তো উনি আমাদেরকে এত নাইসলি আশ্বস্ত করলেন এবং বললেন যে আপনাদের এখান থেকে ইমিডিয়েট আমাদেরকে চিঠি দেন। তো আমরা সেভাবেই কিন্তু যাওয়ার 2 দিনের মধ্যে আমরা আমার কোম্পানির পক্ষ থেকে ওনাকে মেইল করা হয়। তারপরে আমাদের এলপি আমাকে বললো যে ঠিক আছে, কিছুদিনের মধ্যে উনি হয়তো বা আপনাদের রিপ্লাই দিয়ে দিবেন। তো মোটামুটি আশ্বস্ত করেছেন। তারপরে মাঝখানে আমাদের একটা সময় গিয়েছে, আমাদের বাংলাদেশ আর কলকাতা একটা ঝামেলা হচ্ছিল, আপনারা জানেন সবাই। তো ওই সময়টাতে একটু সময় চলে যাওয়াতে ওনার সাথে তেমন ভাবে আমাদের কথা হয় না, কিন্তু আমার এলপির সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছিল। উনি বলেছেন কোনো অসুবিধা নেই, আপনারা আসুন, শুটিং শুরু করুন, তারপর ইনশাল্লাহ অবশ্যই এটা একটা ভালো কিছু হবে বা উনি একটা ভালো রেট দিবেন। তারপরে মোটামুটি আমাদের সেই পারমিশন হয়ে গেল। সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা যখন শুটিং শুরু করতে আসলাম, মানে কলকাতাতে আসার পর যখন জিজ্ঞেস করছি সারথী গুহকে যে উনি কি কিছু বলেছেন কিনা, বলছে যে অসুবিধা নাই, এটা উনি যেহেতু বলেছেন এটা বেস্ট প্রাইজই দিবেন। তারপর আমরা শুটিং শুরু করি। শুটিং শুরু করার পরে আমরা প্রায় 2-3 দিন শুটিং করার পরে হঠাৎ করে দেখছি যে স্বরূপ বিশ্বাস বলছেন যে সাকিব খানের সাথে একটা মিটিং করাই দিতে হবে। উনি মিটিং করতে আসলে তারপর আমরা ওই প্রাইসটা বিবেচনা করব, কস্টিংটা বিবেচনা করবো। মানে শোনার পর আচ্ছা ঠিক আছে, অসুবিধা না। সাকিব ভাইয়ের সাথে কথা বললাম, পরে উনি মাঝখানে একদিন সানডেতে বন্ধের সময়টা আমরা শুটিংটাকে মোটামুটি হাফ বেলা স্টপ করে পরে সাকিব ভাই যাবেন বললেন। আমরা ওনার কাছ থেকে সব পারমিশন নিলাম। তারপর ফোন দিচ্ছি সবাই, বিশেষ করে উনি আর ফোন ধরেন নাই, উনি আর সময় দেন নাই। তারপরে আবার তো আমার শুটিং শুরু হয়ে গেছে। তখন আমাদের এলপি বললো কোনো সমস্যা নাই, আপনি শুটিং শুরু করেন, অসুবিধা নেই, এটা নিশ্চয়ই এটা হয়ে যাবে। এভাবে কথা বলতে অনুযায়ী কিন্তু আমরা শুটিং করা শুরু করেছি। শুটিং করতে করতে হঠাৎ করে আমাদের এক ম্যানেজারের মাধ্যমে জানতে পারলাম যে হঠাৎ করে নাকি স্বরূপ বিশ্বাস বলছে যে না, এই টাকাটা পে করেন এবং 3 ডাবলই পে করতে হবে, জাস্ট 3 ডাবলই পে করতে হবে। তো এটা শোনার পর আমার উপর একটা মানে মাথায় আকাশ ভেঙে পড়লো যে আমি তো শুটিং অলমোস্ট অনেকদিন করা হয়ে গেছে, এখন যদি হঠাৎ করে এই কথা বলেন টাকাটা এখনই দিতে হবে, তা নাহলে শুটিং বন্ধ থাকবে। মানে এটা শোনার পরে তো আমি আর কোনো কথা নাই, আমি দ্রুত এলপিকে বললাম। তো উনি বললেন যে ঠিক আছে চলেন তাহলে আমরা যাই। তো আমরা যখন ঢুকি তখন দেখি স্বরূপ বিশ্বাস গাড়ি নিয়ে বের হয়ে যান। তাই আমি সাথে সাথেই ওনাকে ফোন দিই। উনি বললো যে আজকে ওই করতে পারবো না, আপনার কালকে আসেন। তারপর আমরা ওই 1 ঘন্টা আগে যে ওনার অফিসে বসে থাকলাম, উনি আসছেন না। যাই হোক পরে উনি আসলেন। আসার পরে বাবাই আমাদের এলপি এবং আরো ওনার আরো কি ফ্রেন্ড আছে, ওনারা সারথী গুরু সহ ওনার সাথে আরো 2 জন লোক ছিলেন। যাওয়ার পর তখন আমি বললাম যে দাদা আপনি না বলেছিলেন যে আমাদের একটা গুড প্রাইজ দিবেন, এসে আপনার কথা অনুযায়ী আমরা শুটিং এ করলাম। উনি হঠাৎ করে বলছেন যে না, আপনি সাকিব খানকে নিয়ে আসার কথা ছিল, তো ওটা তো আসে না, আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি ফোনটা উঠান নাই। তো আমি বললাম যে এটা সাকিব খান না আসার কারণে তো এটা হওয়ার কথা না দাদা, মানে বুঝলাম না। এটা বলছে না, কিছু করার নাই, এত টাকা। উনি ওনার পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে। উনি ডিরেক্টর বলছে কিচ্ছু করার নাই, নাহলে শুটিং করবেন না, নাহলে এই করবেন। এমন সময় আমরা শুটিং এর মাঝামাঝিতে এমন সময় এই কথাটা বলছেন, না আমি টাকাটা দিতে পারবো না, মানে আমি ওই সময় একদম কেঁদে দিলাম ওনার সামনে, হাওয়া মাওয়া করে কাঁদা শুরু করেছে। ভাই দাদা কি বলছো, আমি যদি এখন এরকম ভাবে আমাকে বিপদে ফেলাম তাহলে আমি ছবিটা করতে পারবো না। আমার ছবিটা সামনে ঈদে রিলিজ হবে, আমার এই সময়টা যদি আমি অন্য কোথাও যাই আমি পারবো না সেটা করতে।
তখন আমার বাবাই তাকে রিকোয়েস্ট করতেছে, দাদা অ্যাটলিস্ট 2.5% করে দেওয়া হয়েছে, তাতে মহিলা মারা পড়বে, এতগুলো টাকা কিভাবে সম্ভব, মানে অলমোস্ট 1-1.5 কোটি টাকা একটা ডিস্টেন্স কিভাবে সম্ভব। তাই আমি ওনাকে এত করে রিকোয়েস্ট করলাম, কোনোভাবে উনি কোনো কথা শুনছেন না। পরে আমাকে ওই অবস্থায় বের হয়ে আসতে হলো। তো আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষের কোন পর্যায়ের মানে থাকতে পারে, এরকম একটা রেসপন্সিবিলিটি নাই যে একটা বাইরে থেকে একটা মানুষ আসছে এখানে একটা শুটিং করছে, মানে এমন ভাবে আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো যে আমি শুটিংটা করতে বাধ্য হচ্ছি। আমি ইচ্ছা করলে অন্য জায়গায়, কারণ আমি রেগি টেগি সব আমার এখানে কমপ্লিট, আমি ইচ্ছা করলে অন্য কোনো জায়গায় শুটিংটা করতে পারছি না। তো এরকম অবস্থায় আসলে আমি বাধ্য হয়ে আমাকে 2.5% মানে অতগুলো টাকা দিয়ে আমাকে শুটিংটা এখানে করতে হয়েছে। প্রত্যেকটা জায়গাতে আমার মানে 2-2.5 কোটি টাকার মতো আমার এক্সেস আমার এখানে খরচ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সবার কাছে আসলে বলতে বাধ্য হলাম যে আমার এটা একটা সঠিক সুরাহা আমাকে আমি চাই আসলে।